বন্ধুরা, এই বাড়িটির পাশেই দেখুন আরেকটি বাড়ি রয়েছে। এটিও কিন্তু তালাবন্ধ। আমি যদি ভালো করে আপনাদের দেখাই, এই বাড়িটি তালাবন্ধ, আর বাড়িটির গেট খোলা রয়েছে। সামনে যে গাছগুলো লাগানো ছিল সেই গাছগুলো প্রায় মৃতপ্রায়। সেই গাছের ওপরই যে বেড়া দেওয়া ছিল তার মধ্যে নতুন জংলি গাছ উঠেছে। আর বাড়ির রাস্তা দেখলে আপনারা বুঝতেই পারবেন, সচরাচর অনেক দিন হয়েছে এই বাড়িতে কেউ থাকে না। তো আমরা শুনতে পেয়েছিলাম যে যখন এখানে ভোট পরবর্তী সময় এসেছিল, অনেক বাংলাদেশি হিন্দুরা ভয় কিন্তু এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। দেখুন এখানে তুলসী মন্দির রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এটি একটি হিন্দু সম্প্রদায়ের বাড়ি, কোনো মুসলিমদের বাড়ি নয়। আর বাড়িতে কেউ থাকে না, সেটা কিন্তু বাড়ির অবস্থা দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এই গ্রামে এমন অনেক বাড়ি আপনারা দেখতে পাবেন যেখানে কিন্তু লোক থাকে না, আবার এমন অনেক বাড়িও রয়েছে যেখানে লোক রয়েছে। বন্ধুরা, অপূর্ব সুন্দর গ্রাম বাংলা ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এসেছিলাম পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত অদ্ভুত এক গ্রামে, যে গ্রামের আসল পরিচয় একটি বাংলাদেশি গ্রাম নামে। এই গ্রামের কোনায় কোনায় যখন আপনি ঘুরবেন, আপনার মনে হবে প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে তার সৌন্দর্যের ডালি। কোথায় সবুজ ধানক্ষেতের মাঝে বকেতের ভিড়, আবার কোথাও সুন্দর জলরাশির মাঝে পাটের ক্ষেত। এক অপূর্ব সুন্দর সবুজের সমারোহে ঘেরা এই গ্রাম সত্যি এক কথা অনবদ্য। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি মনোজ দত্ত চলে এসেছি আপনাদের নিয়ে এমন একটি গ্রামে, যে গ্রামটার পূর্বতন একটি ভিডিও আমরা অলরেডি পাবলিশ করেছি। অর্থাৎ বলতে পারেন ভারতের বুকে একটি বাংলাদেশি হিন্দু গ্রামের ভিডিও কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা অনেকটা বড় হয়েছিল এবং সেখানে আমরা অনেক কিছু আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে আমরা চলে এসেছি সেই গ্রামেরই আরেকটি পার্ট কভার করতে। তো বন্ধুরা, আমরা সবাই জানি 1971 সাল, 1946 সাল কিংবা 1947 সালে বাংলাদেশ থেকে বহু মানুষ বিভিন্ন কারণে, কেউ হয়তো মুসলিমদের অত্যাচারে, কেউ হয়তো প্রাণে বাঁচাতে, কেউ হয়তো দেশভাগের কারণে এদেশে চলে এসেছিল এবং এদেশে চলে এসে বিভিন্ন স্থানে নিজেদের মাথা গোঁজার ঠাঁই গড়ে তুলেছিল। তেমনই একটি গ্রাম হলো হুগলির মিলনগড়। 1971 সালের পর এই গঙ্গার চড়া এলাকায় বাংলাদেশি মানুষের ভিড় বাড়তে শুরু করে এবং তৈরি হয় নতুন একটি গ্রাম। সেই গ্রামের নাম মিলনগড়। কিন্তু সেই মিলনগড়েই অনতিদূরে অনেক পরে আরেকটি নতুন হিন্দু গ্রাম গড়ে ওঠে, যাদের বেশিরভাগ মানুষ কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল এদেশে। তো বন্ধুরা, প্রথম পর্বে যে রাস্তাটি আমরা দেখেছিলাম, সেই রাস্তার অপর প্রান্তে এই গ্রামে ঢোকার আরেকটি রাস্তা রয়েছে। যেহেতু লাস্ট 4-5 দিন ধরে বৃষ্টি হয়নি, সেহেতু মোটামুটি এই রাস্তাটা এখন একটু ভালো আছে। দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে এখানে প্রচণ্ডই কাদা ছিল। তো আমরা এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি, যে গ্রামটা আমরা প্রথম পর্বে তুলে ধরেছিলাম সেই গ্রামের দিকে। দেখুন, রাস্তার পাশে কিন্তু আখ গাছ লাগানো রয়েছে, আখ হয়েছে, আর এ পাশে লাগানো রয়েছে অজস্র কলা গাছ। তো এখানকার মানুষের প্রধান জীবিকা বলতে পারেন চাষাবাদ, অন্য কোনো কিছু এখানে নেই। তো ধীরে ধীরে আমরা সেই গ্রামের দিকেই যাচ্ছি। দেখুন, সম্পূর্ণটাই কিন্তু মাটির রাস্তা। আর এই যে কলা বাগানগুলো দেখছেন না, একসময় এখানে শিশু বন ছিল। পাশ দিয়েই প্রবাহিত হয়েছে গঙ্গার যে ছোট্ট শাখা নদীটি আছে, সেই নদী। সে কারণে সেই নদীর চড়া এটা, আর এখানে এর জন্য শিশু বাগান গড়ে উঠেছিল। সেই শিশু বাগান কেটে বর্তমানে কিন্তু এই চাষযোগ্য জমি গড়ে তোলা হয়েছে। দেখুন, এদিক দিয়ে একটা রাস্তা চলে গেল, এই রাস্তাটা আপনার চলে যাবে পুরনো যে পাড়া আছে মিলনগড় সেদিকে, আর এই রাস্তাটা চলে যাবে আমরা যেই গ্রামে যাচ্ছি সেই গ্রামের দিকে। দেখুন, পুরো জঙ্গলে ঘেরা রাস্তা, যত ভেতরের দিকে যাচ্ছি তত সরু হচ্ছে। তো এখান থেকে কিন্তু এরা যাতায়াত করে। বৃষ্টির সময় দেখতে পাচ্ছেন, যেহেতু বৃষ্টি হয়নি তাই কাদাটা কম। এখন আমি এই জঙ্গল ভরা রাস্তা দিয়ে কিন্তু সেই গ্রামের দিকে চলেছি। আর আরেকটা রাস্তা আছে এই গ্রামের, সেইটা আরও খারাপ। তো সেই রাস্তা দিয়ে বাইক তো দূরের কথা, সাইকেলে যাতায়াত করা কষ্টসাধ্য হয়ে উঠবে। আর রাতের বেলা দেখুন, এই রাস্তাতে কোনো লাইট নেই, কিচ্ছু নেই, পুরো শুনশান ফাঁকা রাস্তা। যদি এখানে আপনাকে শিয়াল আক্রমণ করে কিংবা অন্য কোনো জন্তু আক্রমণ করে, তো আপনার কী পরিস্থিতি হবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো যেহেতু আমি বাইক নিয়ে এসেছি, সেহেতু আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। দেখুন, সামনে এখান দিয়ে বাইক নিয়ে যাওয়াটাও কত মুশকিল রাস্তা। দেখুন, আর যদি বৃষ্টি হয় এখানে অবস্থাটা কি ভয়ানক হতে পারে দাদা, আপনারা বুঝতেই পারছেন। দেখুন, পাশ দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গার শাখা নদী, যেটা কিন্তু খুবই সুন্দর। এই শাখা নদীর আর এই গঙ্গার চরের পাড়েই গড়ে উঠেছে এই বাংলাদেশি গ্রাম। গ্রামে ঢুকতেই
প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা টিনের বাড়ি, যেই বাড়িটি চারিদিকে দেখুন পুরো জঙ্গলে ভরে গেছে, আর পাশে ঝুলছে একটি হিন্দু ধর্মের প্রতীক একটি পতাকা, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বাড়িটি কিন্তু কোনো মানুষের বাড়ি, কিন্তু বর্তমানে এই বাড়িতে কেউ থাকে না। তো দেখুন এটি গ্রামের একদম প্রবেশপথ, ওই দূরে দূরে দেখতে পাচ্ছেন বেশ কিছু টিনের বাড়ি রয়েছে। আর দেখুন, আর দেখেই বুঝতে পারছেন এই বাড়িগুলো কিন্তু একদম নতুন হয়েছে। তো দেখুন সামনে একটি বাড়ি রয়েছে তালাবন্ধ, বাড়িতে কল রয়েছে আর তুলসী মন্দির রয়েছে, তো বোঝাই যাচ্ছে এটি একটি হিন্দু সম্প্রদায়ের বাড়ি। আর সামনে ছোট্ট একটি রান্নাঘর রয়েছে। তো দেখুন সামনে যখন যাচ্ছি এখানে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। এই বাড়িটি এখন দেখুন গেটটা বন্ধ রয়েছে। আর এই বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে এখানে লোক থাকে, কিন্তু যেহেতু গেট বন্ধ রয়েছে আমরা ভেতরে ঢুকবো না, আস্তে আস্তে আমি সামনের দিকে যাই। তো এখানে দেখুন অনেক বাড়ি রয়েছে, এগুলো কিন্তু লোক সবাই থাকে। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম শিয়াল থেকে বাঁচতে কিন্তু এই জাল দেওয়া হয়, ছাগল শিয়াল এইসব থেকে বাঁচতে। তো দেখুন এই বাড়িগুলোতে এখন লোক রয়েছে। আর যদি আমি বাড়ির ভেতরে যাই, বাড়ি কিন্তু বন্ধ রয়েছে। আর বাড়ির সামনেই বেগুন গাছ এবং অন্যান্য বিভিন্ন রকম গাছ লাগানো রয়েছে, অর্থাৎ নিজেরাই সবজি চাষ করে খায়। দেখুন অনেক রকম গাছ রয়েছে, ঝিঙে গাছ, এখানে রয়েছে বেগুন গাছ, এই পাশে রয়েছে সিম গাছ, সমস্ত কিছুই কিন্তু এই বাড়ির মধ্যেই রয়েছে। আর বাড়িতে ডিশ অ্যান্টেনাও রয়েছে, অর্থাৎ মানুষজন যে টিভি দেখতে পারে এখানে দেখুন। তো বাড়িতে এখন লোক নেই, বেশিরভাগ লোকই হয়তো কাজে চলে গেছে, কারণ এরা সকালবেলা হলেই কিন্তু কাজে চলে যায়। তো আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো। এই জায়গাটা আমি আগেও এসেছিলাম। এদিকেও বেশ কয়েকটি বাড়ি রয়েছে, সব বাড়িতে কিন্তু ডিশ অ্যান্টেনা রয়েছে। তো চলুন আমরা যেই গ্রামে এসেছি, এই গ্রামে আগে একটা ঠাকুমার সাথে আমাদের দেখা হয়েছিল, যার বয়স 100 বছর, তার সাথে একবার দেখা করে আসি। আর যে জিনিসটা আমি আগেরবারও দেখিয়েছি সেটা হচ্ছে এই বাবুই পাখির বাসা। দেখুন এটা কিন্তু একটা ইউনিক জিনিস, গ্রামের মধ্যে ছোট্ট একটা তাল গাছের মধ্যেই রয়েছে বাবুই পাখির বাসা। তো এই রাস্তা দিয়ে কিন্তু আগেরবার আমরা এসেছিলাম, এবার এই রাস্তা দিয়ে ফেরত যাচ্ছি। রাস্তার অবস্থা কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে, কারণ বৃষ্টি যেহেতু বেশ কয়েকদিন ধরে হয়নি। আর এ পাশের সিনটা একবার দেখুন কি সুন্দর, একদম গ্রামীণ পরিবেশ। মাঠঘাটে কেউ নেই, দু একটা চাষিও থাকে, তারাও কিন্তু নেই, পুরো শুনশান ফাঁকা। তো এই সেই ঠাকুমার বাড়ি, যার বয়স তখন বলেছিলাম 100 বছর, সেই ঠাকুমার এটা বাড়ি। কিন্তু দেখুন এখন ঠাকুমার বাড়িও কিন্তু বন্ধ, অর্থাৎ ইনিও কিন্তু কোনো কাজে চলে গেছে হয়তো। এই ঠাকুমা বলেছিলেন উনি ভিক্ষা করে খান, তো এখন ঠাকুমা নেই, তার বাড়িও কিন্তু এখন বন্ধ হয়ে পড়ে আছে। তো আমি এই গ্রামে এখন বর্তমানে কাউকেই দেখতে পাচ্ছি না, পুরো গ্রাম কিন্তু শুনশান। সত্যি বলতে ওই দূরে একটা লোককে আমি দেখতে পাচ্ছি, অনেকটা দূরে। চলুন তার কাছে যাব আমি ধীরে ধীরে। দুজন লোক আছে বহু দূরে, কিন্তু তার আগে আমি কোনো বাড়িতে কোনো লোক দেখতে পাচ্ছি না, সবাই হয়তো চাষের কাজে কোথায় চলে গেছে। পুরো শুনশান ফাঁকা একটি গ্রাম। হঠাৎ করে আপনি যদি এই গ্রামে আসেন, ভাববে এই গ্রামে হয়তো কোনো মানুষই থাকে না। দেখুন চারিদিকে গলি অলি, কোথাও আপনি একটা লোক দেখতে পাবেন না। দেখুন কোনো লোক নেই, পুরো গ্রাম খালি। আর দেখুন একদম শুনশান ফাঁকা। তো এইখানে এক কাকার বাড়ি ছিল, তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল। বাড়ির দরজা খোলা আছে কিন্তু লোক নেই।
যে তোমার কি এখানেই বাড়ি? তোমার কি এই পাড়াতেই বাড়ি? ওইদিকে বাড়ি? এইখানে কি লোকজন কেউ থাকে না? দিয়ে এখন কেউ নেই না? না আমি দেখলাম না কাউকে। আগেবার এসেছিলাম, আমি ঠাকুমা ছিল একটা বয়স্ক, ওনার সাথে দেখাই হলো না। ও এই সময় কেউ থাকে না? না তাহলে ফাঁকাই থাকে। ও তোমার বাড়ি ওপরে তাই তো? দেখতেই পাচ্ছেন যে অন্য গ্রাম থেকে একজন মহিলা এই গ্রামে আসছে কারোর সাথে দেখা করতে, কিন্তু আমি যে গ্রামটা ঘুরলাম এখানে কাউকেই কিন্তু আমি সকালবেলায় দেখতে পাচ্ছি না। তো একজনের সাথে আমার দেখা হয়েছে, যার সাথে আগেরবারও কিন্তু আমার পরিচয় হয়েছিল, যিনি সেই কাঁথা সেলাই করছেন। চলুন তার সাথে একটু কথা বলবো আমরা, এবং তারপর এখান থেকে কিন্তু চলে যাব। চলুন আমি তার সাথে কথা বলি। দেখুন এই সেই কাকিমা যার সাথে আগের দিন কথা হয়েছিল, যিনি কাঁথা সেলাই করেন। আর ওনার পায়ে ব্যথা, সেহেতু বাইরে কোথাও যেতে পারেন না। এই পুরো পাড়াটায় এখন বর্তমানে ইনি একাই রয়েছেন, কোনো বাড়িতে কোনো লোক নেই। তো তোমার একা একা এখন ভয় লাগে না? দিনের বেলা তো কেউ নেই কোথাও। হ্যাঁ, তো এই যে গোবিন্দর ভরসায় কিন্তু এনারা এখানে একা একাই থাকেন। আচ্ছা এই যে কাঁথাগুলো তোমরা সেলাই করো, একটা কাঁথা কত টাকা দেয়? তো কতদিন লাগে ঠিক করে? একটা 6 দিন লাগে। সোমবার দিন দিছি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোমবার না। হ্যাঁ মানে 7 দিন লেগে গেল। 8 দিন লেগে গেল। আজকে আবার ফিস বসে থাই। আর এই আটে না সুতো কেতাই বেতারে দেওয়া এ শক্ত খেলা দিলে খালি হাতে কসর কসর হয়ে ঢোকে। আর কোনো কাজ করো না তুমি? পান্ডে পাটনিতে আবার পান্ডে জ্বলবো আইতে। তুমি বললা তুমি আগে কোচবিহারে থাকতে তাই তো? কোচবিহারে আমার ভাই আছে, কোচবিহারে থাকতাম। কে ভাই বউতে আমার খেলাই দিছে, ওই জন্য এখানে এসে থাকো। বিয়ে হলো নাই কিছু না, তুমি আইসি কেন খাও কেন সংসারে শেয়াল। তোমাদের কারেন্ট আছে না এখানে? কারেন্ট আছে না? মানে এখানে কারেন্ট আছে? হ্যাঁ। কত 10,000 টাকা খরচ গেছে। বাপরে। এই বিছানাতে তুমি থাকো। এবার আপনাদের প্রশ্ন আসতেই পারে যে এই গ্রামের মানুষরা খায় কি, তারা বাজার কোথা থেকে করে? তো এই গ্রামের থেকে অনতিদূরে অর্থাৎ 1-1.5 কিলোমিটার দূরে একটি বাজার রয়েছে, আর সেই বাজারটাও ঠিক এই গ্রামের মতনই। এই গ্রামটা যেমন শুনশান ফাঁকা, সেখানেও একটি ছোট গ্রামীণ বাজার রয়েছে। চলুন আমরা সেখান থেকে একবার ঘুরে আসি এবং দেখে আসি সেই গ্রামের বাজারটা কেমন, যেখান থেকে এই গ্রামের মানুষরা দিনের বেলায় বাজার করে কিংবা সন্ধ্যার সময় একটুখানি ঘুরে আসতে পারে। চলুন সেই বাজারে আপনাদের আমি নিয়ে যাব। বন্ধুরা বাজারে যাওয়ার সময় রাস্তাতে অদ্ভুত একটা জিনিস আমাদের চোখে পড়লো। রাস্তার পাড়েই কিন্তু হয়ে রয়েছে পেঁপে গাছ, আর হাতের নাগালে দেখুন সেই গাছটিতে কত পেঁপে হয়েছে। অর্থাৎ আপনি চাইলে হাত দিয়ে কিন্তু পেঁপে পাড়তে পারবেন। আর এটা রাস্তার জায়গায় হয়ে রয়েছে, অর্থাৎ কারোর মালিকানা নেই। কিন্তু দেখুন এখানে বাড়ির আশেপাশে কত রকম গাছ হয়ে রয়েছে, কলা গাছ, অন্যান্য গাছ, এগুলো কিন্তু কারোর জায়গায় না, কিন্তু রাস্তার জায়গায় হয়েছে। আর রাস্তার পাশে আমি একটা সুন্দর জিনিস দেখলাম, চলুন আপনাদের দেখাই। দেখুন রাস্তার পাশেই জঙ্গলের মধ্যেই কিন্তু হয়ে রয়েছে নীলকণ্ঠ ফুল। দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো, আর এই ফুল তোলারও কিন্তু লোক নেই। চলুন এবার ধীরে ধীরে এই পথ দিয়ে আমরা কিন্তু বাজারের দিকে যাব। টেম্পারেচার কতটা গরম সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর একটা কথা আপনাদের আমি আগেই বলেছিলাম, এই গ্রামের পাশ দিয়ে দেখুন গঙ্গা নদীর একটি শাখা নদী প্রবাহিত হয়েছে। আর নদীটি কত সুন্দর দেখুন, নদীর পাড় দিয়েই এগুলো কিন্তু আগে জমি ছিল না, এগুলো আগে ছিল হচ্ছে সেই কাশফুলের বন। এগুলোকে কেটে পরিষ্কার করে এই গ্রামবাসীরাই কিন্তু জমি তৈরি করেছে। এটা কিন্তু বাংলাদেশে যারা থাকে বা বাংলাদেশি মানুষদের একটা ভালো দিক বলতে পারেন। এরা কিন্তু একদম স্ক্র্যাচ থেকে, মানে খুব খারাপ পরিস্থিতি থেকে কিন্তু নিজেদের সার্ভাইভ করাতে পারে। তো এটা একটা গুণ, বা বলতে পারেন বাঙাল মানুষদের একটা ভালো গুণ। এরা কিন্তু জঙ্গল কেটে বলুন কিংবা চড়া এলাকাকে শহর গড়ে তুলতে খুব ওস্তাদ। তো তারই একটা প্রমাণ হচ্ছে দেখুন এই জমির পাড়, যে এখানে পুরো কাশবন ছিল, কেউ নামতে পারতো না, সেই কাশবন কেটে সমতল করে সেখানে কিন্তু চাষ করছে। আর পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে মা গঙ্গা, যেই গঙ্গা থেকে কিন্তু এরা মৎস্য শিকারও, মাছ শিকারও করে, যেটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কীভাবে এরা মাছ ধরে। আর ওপারেই দেখুন নৌকা বাঁধা রয়েছে, ওগুলো হচ্ছে জেলেদের নৌকা। আর ওপারে একটি দ্বীপ রয়েছে, সেটিও চর, সেটা হচ্ছে বালুর চর। সেই বালুর চরে কিছুদিন পরেই আমি বলেছিলাম আগের ভিডিওতে একটা বড় প্রজেক্ট হতে চলেছে। তারপর হয়তো এই অঞ্চলগুলো পরিবর্তন হয়ে যাবে, এই মানুষগুলোকে হয়তো তুলে দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন
যে কোন পরিস্থিতিতে এই মানুষগুলো বাংলাদেশ থেকে এসে নিজেদের থাকার জন্য এক সংঘর্ষ করে একটি গ্রাম গড়ে তুলেছে। আর এই জায়গাগুলো দেখছেন না, এগুলো আমি আগেই বলেছি, এগুলো সব আগে বাবলা বন ছিল, আর এখানে ছিল পিকনিক স্পট, আর প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসতেন। পিকনিকের সিজনে বেশ নাম করা পিকনিক স্পট ছিল। এখন কিন্তু সেই পিকনিক স্পট পরিণত হচ্ছে জঙ্গলে, আর এখানে রয়েছে বিষধর সাপ এবং শিয়াল এবং অন্যান্য শুয়োরের মতন যে প্রাকৃতিক যে প্রাণীরা তারা কিন্তু থাকে। আর আজকে প্রচণ্ড গরম বন্ধুরা, আর এই ভিডিও আমি দীর্ঘায়িত করতে পারছি না, কারণ অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি গরমের মধ্যে আমি ভিডিওটা করছি। আর এই অঞ্চলে যারা ঘুরতে আসবেন আমি বলে দিচ্ছি কিভাবে আসবেন। এই অঞ্চলে আসার অনেক কটা পথ রয়েছে। প্রথম যে রুটটি রয়েছে সেটি ট্রেন পথ, আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে পারবেন, আবার হাওড়া থেকে ট্রেন ধরে আসতে পারবেন। এখানে আসতে গেলে প্রথমে শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনাকে আসতে হবে চাকদা। চাকদা থেকে যে কোনো অটো করে যে কোনো টোটো করে আপনি গৌরনগর ঘাটে চলে আসবেন। গৌরনগর নৌকা করে পার হবে নেপালে মিলনগড় ঘাট, সেখানে গিয়ে বলবেন আমি গুরুচাঁদপল্লী যাব, আপনাকে কিন্তু নিয়ে আসবে সেই গুরুচাঁদপল্লীতে। এই গ্রাম আপনি ঘুরে দেখতে পারবেন, একটা বাংলাদেশের ফিল পাবেন। আর যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনাকে নামতে হবে জিরাট বা বলাগড়, সেখান থেকে বলতে হবে মিলনগড় ঘাট যাব, এবং মিলনগড় ঘাট এসে হাঁটা পথে আপনাকে আসতে হবে গুরুচাঁদপল্লী। বাই রোডেও কিন্তু আপনারা আসতে পারেন, সেটা হচ্ছে এসটিকে রোড ধরে চলে আসতে হবে জিরাট বা বলাগড়। সেখান থেকে এই ভেতরের গ্রামে কিন্তু আপনাকে পৌঁছতে হবে জিজ্ঞেস করে, কারণ গুগল ম্যাপে আপনি এটাকে পাবেন না। তো চলুন আমরা এখান থেকে সোজা আবার রওনা দেবো সেই বাজারটা, যে বাজারটা আমি আপনাদের দেখাবো, যেটা এই অঞ্চলের মানুষরা কিন্তু বাজার করে। চলুন সেখানে ঘুরে আসা যাক বন্ধুরা। এইটাই সেই বাজার, এটা হচ্ছে মিলনগড় বাজার। এই বাজারেই কিন্তু ওই গ্রামের মানুষ সমেত আশেপাশের যে গ্রামগুলো আছে সবাই বাজার করতে আসে। এখন বাজার প্রায় বন্ধ, দেখুন বাজারের বেশিরভাগ দোকানই এখন বন্ধ, কারণ এখানকার মানুষজন সকালবেলা চাষাবাদ করে ও বিকেলবেলায় বাজারে আসে, তো বিকেলবেলা এই বাজারটা ওপেন হয়। এখন দেখুন সব দোকানই কিন্তু প্রায় বন্ধ। একটা সেলুন খোলা আছে, কারণ সেলুনে কিন্তু মানুষ দিনেই চুল কাটতে আসে, বাকি সব দোকান দেখুন বন্ধ। আর বিকেল হলে এই বাজারটা জমজমাট হয়ে যায়। এখন কোনো দোকান খোলা নেই, দেখুন একটি লোক নেই বাজারে, কিচ্ছু নেই। ওটা কয়েক দোকান খোলা আছে, আর বাজারের সামনে অনেকটা খালি জায়গা, আর ওই দিকটায় আরও বেশ কিছু দোকান আছে। তো এই সেই বাজার যেখানে কিন্তু এখানকার মানুষজন বাজার করে। বাজারের রাস্তা দেখুন কাঁচা। দেখতেই পেলেন আমরা আজকে আবার সেই গ্রামে আসলাম। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, কারণ আগেরবার আমরা যখন এসেছিলাম আমাদের কাছে খুব একটা কিছু ছিল না যে এই গরিব মানুষকে কিছুটা হেল্প করব। এবার এসেছিলাম, কি হেল্প করলাম সেটা পরের কথা, কিন্তু যাদের সাথে আমার দেখা হলো, যেমন সেই কাঁথা সেলাই করে যে মহিলা, তার সাথে দেখা হয়েছিল, এবং ঠাকুমাকে হেল্প করার জন্য যে জিনিসগুলো আমরা এনেছিলাম তার কাছে দিয়ে আসলাম, এবং পরে আবার আসবো এই কথাটা তাদের কাছে দিয়ে কিন্তু আমি এখন চলে যাচ্ছি। আর এই যে গ্রামটা দেখুন, দিনের বেলায় এখন 12টা বাজে, এই সময় এই গ্রামে ওই একমাত্র কাকিমা ছাড়া আর কেউ কিন্তু নেই। পুরো গ্রাম শুনশান খালি। যত দূর আমি হাঁটছি আমার পিছনে সামনে কোথাও লোক নেই। এই শুনশান এই গ্রামে এই প্রাকৃতিক পরিবেশে সত্যি থাকাটা কিন্তু এক কথায় অনবদ্য। আর ভারতের বুকে যে ঠিক বাংলাদেশের মতন একটি গ্রাম রয়েছে, যেই গ্রামে বেশিরভাগ মানুষ কিন্তু আগত পূর্ববঙ্গ থেকে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে তারা এই গ্রামে এসে বসবাস শুরু করে, এবং সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একটি সুন্দর জীবনযাপন করছে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।